রেফারি হয়ে গোল দিয়েছে ঐক্যমত্য কমিশন। জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় রাজপথে ইবতেদায়ী শিক্ষকরা। প্রেসক্লাবের সামনে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, পুলিশের লাঠিচার্জে আহত অনেকে। সরকারি নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, চাকরিতেও প্রতারণার আশ্রয়। 1 থেকে 3 লাখ টাকার চুক্তি। হাতে নাতে ধরা 18, বাকিদের খোঁজে অভিযান। এবং ওড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের ইঞ্জিন কাভারে ফাটল। 262 যাত্রীকে নিয়ে ছেড়ে গেল বিমানের নতুন ফ্লাইট। প্রবাসের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জামায়াত বলছে ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন না হলেও গণভোট হতে হবে নভেম্বরে। গণভোটের তারিখ ঘোষণায় সরকার দেরি করলে জাতীয় নির্বাচন নিয়ে সংকট বাড়বে বলে মনে করছেন দলটির নেতারা। নভেম্বরে গণভোট দাবিতে প্রথম সপ্তাহ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা 8টি ইসলামী দলের। জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে 4 ধাপে কর্মসূচি পালন করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 8টি রাজনৈতিক দল। ঐক্যমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়া জানাতে বুধবার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন আন্দোলনরত জোটের শীর্ষ নেতারা। এ সময় নেতারা দাবি করেন গণভোট নিয়ে ঐক্যমত্য কমিশনের দ্বিমুখী সুপারিশে রাজনৈতিক ময়দানে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 30 অক্টোবর নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান, 3 নভেম্বর শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক এবং বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে। নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এদিন সকালে মগবাজার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কমনওয়েলথের একটি প্রতিনিধি দল। তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে এজন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমনওয়েলথকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচনের আগেই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, চূড়ান্ত সুপারিশ না জেনে সনদে সই করে ভুল করেছে বিএনপি। এখন তর্ক করে জুলাই সনদের আইনি ভিত্তিকে বাধাগ্রস্ত করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বুধবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক জানান, গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল ধরে সরকারকে আদেশ জারি করতে হবে। এ সময় বিএনপির সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না জেনে সনদে সই করা ভুল ছিল দলটির, এখন তার মাসুল দিতে হবে। বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন। এদিন বিকেলে রংপুরে বিভাগীয় সাংগঠনিক সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে তার আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ দিতে হবে সরকারকে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই,
দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজনীয়। জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে ঐক্যমত্য কমিশনের সুপারিশে একমত উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, সরকারের সাড়া পেলে সই করবে এনসিপি। সংস্কারের আকাঙ্ক্ষাকে ধারণ করেই তারা সুপারিশ দিয়েছেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট করার সক্ষমতা এবং বাস্তবতা নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলেরই প্রতীক নিয়ে ইসিকে বিতর্কিত করা উচিত নয়। বুধবার বিকেলে 4:30টার দিকে নির্বাচন কমিশনে প্রবেশ করে গণ অধিকার পরিষদের 7 সদস্যের প্রতিনিধি দল কমিশনের কাছে 9টি প্রস্তাবনা তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে আগামী নির্বাচনে অংশ দিতে না পারে এমন বিধান প্রণয়নের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ। নির্বাচনের সংলাপে ফ্যাসিবাদের দোসরদের রাখা যাবে না বলেও উল্লেখ করেন তারা। জোটভুক্ত হলে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধানকে ইতিবাচক হিসেবেই দেখছে দলটি। ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হলে তার আগে কি আরেকটা গণভোট করার ফিটনেস বা প্রস্তুতি ওনাদের আছে কিনা, ওনারা পারবে কিনা? এখনকার বাস্তবতায় দুটি ভোট করা ওই বাস্তবতাটা আসলে নাই। গেজেটে না থাকলে সাধারণত প্রতীক পাওয়া যায় না বা ওইটার মধ্যে থেকে নিতে হয়। সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমে দূর করা যেতে পারে বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা। আর গণভোটের সময়ের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ জানার অপেক্ষা শেষ হচ্ছে আসছে ডিসেম্বর। বছরের শেষ মাসে প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন থেকে আসবে ঘোষণা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, আগামী 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুদিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের অপতথ্য মোকাবেলায় তথ্য প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলেও জানান তিনি। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, আমাদের সেটা অতিক্রম করতে হবে। এই রিলেটেড প্রিপারেশনগুলো খুব দ্রুত পসিবলি বাই 15 নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য বলা হয়েছে। বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। এর আগে সকালে গুলশানে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই সনদের বাস্তবায়ন প্রতিক্রিয়া নিয়ে তৈরি হওয়া মতানৈক্য আলোচনার মাধ্যমেই দূর করা সম্ভব। সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো না। আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার এগোচ্ছে। আর গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে হবে তা সরকার নির্ধারণ করবে বলে মন্তব্য করেন ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সরকার সিদ্ধান্ত নেবে তারা কোন পদ্ধতিতে যাবে। আমাদের আকাঙ্ক্ষা হলো সরকার নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে ঠিক করবে কখন সঠিকভাবে গণভোটটা করা যাবে। গণভোটে মধ্যবর্তী কোনো মতামত দেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান বদিউল আলম মজুমদার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতি সপ্তাহে ভোটার সমাবেশ করার পরামর্শ দিলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে তিনি এই পরামর্শ দেন। বলেন, শুধু সভা সমাবেশেই নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমেও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে সরব থাকতে হবে। পাশাপাশি জামায়াতে ইসলামের সামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে কেন্দ্রভিত্তিক আইটি সেল গঠন করার নির্দেশনা দেন তিনি। ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে। প্রতি 15 দিনে
ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে এক একটা ভোটার সমাবেশ করতে হবে। ভোটার সমাবেশ নাম দেবেন কি? ভোটার সমাবেশ, ব্যানার লাগবেন ভোটার সমাবেশ। পেছনে সব দেখেছেন, 3টা দলের শাসন দেখেছেন, শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন। সবাইকে তো দেখেছেন, তো আমরাও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন। সবাইকে পরীক্ষা করেছেন, আমার একটু টেস্ট করেন। এত ট্যাবলেট খাইছেন, অসুখ সারে নাই, একটা ট্যাবলেট বাকি আছে, এটা খাইয়ে দেখেন অসুখ সারে কিনা। নাটকীয় মোড় নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা। সাক্ষ্য গ্রহণের শেষ দিন আদালতে আত্মসমর্পণ করেন মামলার অন্যতম আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম। এতে সাক্ষীদের জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পায় আসামিপক্ষ। তবে রাষ্ট্রপক্ষের দাবি এতে বিচার কাজের গতি কমবে না। নভেম্বরের মধ্যেই রায় ঘোষণার মাধ্যমে সম্পন্ন হবে বিচার কাজ। সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, এরপরই রায়ের দিনের অপেক্ষা। কিন্তু শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় বুধবার আচমকা আদালতে আত্মসমর্পণ করেন মামলার 5 নম্বর আসামি রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম। গুলিয়ে যায় সব অঙ্গ। অবশেষে সাক্ষীদের জেরা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় আসামিপক্ষ। আদালতে দুদকের কৌশলীরা খুরশিদ আলমের আত্মসমর্পণের আবেদনের বিরোধিতা করেন। তাদের অভিযোগ, আদালতের সঙ্গে জালিয়াতি করেছেন তিনি। পরে আসামির আত্মসমর্পণ ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এর আগে একবার শুনছিলাম এসেছিল, তবে সে পালিয়ে গেছে। এখন সে আসছে, আইসা সে আমাদের সাক্ষী চলাকালীন আমাদেরকে না বলি সে তার পিটিশন দাখিল করছে এবং সে জামিনের জন্য পিটিশন দিয়েছে। পরবর্তীতে আদালত শুনানি নিয়েছে, তার জামিন নামঞ্জুর করে তার জেল হাজতে ঢুকে দিয়েছে। এই ঘটনায় বিচারকের কাজে গতি কমবে না বলে দাবি দুদকের আইনজীবীর। তার প্রত্যাশা, নভেম্বরের মধ্যেই রায় ঘোষণা করা হবে। মামলার গতি কমে গেছে এটাও বলা যাবে না। আমরা আদালতে উনি আসছে, সারেন্ডার করেছে, ওনার জেরা করার সুযোগ আছে, করবেন, ওনার পার্ট তো শর্ট। এদিন ঢাকার 5ম বিশেষ জজ আদালতে সম্পন্ন হয় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুদকের মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ। পরে একজন সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। বাকি সাক্ষীদের জেরার জন্য 3 নভেম্বর ধার্য করেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করে দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নির্বাচিত সরকার এলে তিস্তা প্রকল্পের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধান হোক, কিছু দেশ ও সংস্থা তা চায় না বলেও অভিযোগ করেন রাষ্ট্রদূত। With my over 20 years of experience working on U.S. policy towards Bangladesh, 24 অক্টোবর ট্রাম্প প্রশাসন মনোনীত ঢাকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেটের শুনানিতে বলেছিলেন, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে। বিষয়টিতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের চিত্র তুলে ধরেছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের নয়। যেহেতু আমরা ব্যালেন্স মেইনটেইন করি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এবার জবাব দিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বুধবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন AOF এর এক আলোচনায় ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের সম্পর্ক কি হবে তা তৃতীয় কোনো দেশ ঠিক করবে না। পরাশক্তিধর দেশ নিজেদের দায়িত্ব ভুলে স্বার্থ নিয়ে ব্যস্ত বলে অভিযোগ তার। Our cooperation not against any third party and should not be interrupted by any third country either. Our cooperation will proceed, even after election and not be affected by any foreign elements. তিস্তা প্রকল্প নিয়ে প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচিত সরকার আসলে বিষয়টির সমাধান আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। We got latest project proposal from intergovernment in September this year. China were ready, up to the government of Bangladesh to decide how fast they want to proceed and in which way they want to proceed. রোহিঙ্গা সংকট সমাধান হোক, কিছু দেশ বা সংস্থা চায় না বলে অভিযোগ করেন ইয়াও ওয়েন। Some countries, some organizations, they don't want to see repatriation. The reason is they don't like the military regime of Myanmar. Single-handedly is impossible. It's beyond our capacity. It is much more complicated, politicized, and internationalized. So many stakeholders being involved in this process. এ সময় সুষ্ঠু রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান চীনের রাষ্ট্রদূত। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন দাবিতে রাজপথে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। লাঠিচার্জে আহত হন অনেকে। শিক্ষকরা জানান 9 মাস পেরিয়ে গেলেও জাতীয়করণ না করায় আন্দোলন করছেন তারা। জাতীয়করণের ঘোষণা দেওয়ার 9 মাস পরও বাস্তবায়ন না হওয়ায় ফের রাজপথে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়লে আহত হন অনেক শিক্ষক। তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সাউন্ড গ্রেনেড মেরেছে, তারপরে আপনার জলকামান দিয়ে পানি মেরেছে। আমরা মহিলা ভাই, আমরা সংসার ছেড়ে বসে আছি এখানে। 50-60 জনের মতো শিক্ষক সেখানে গুরুতর আহত হয়। 17 দিন ধরে আমাদের শিক্ষকরা এই রাস্তাঘাটে পড়ে আছে। বুধবার সন্ধ্যায় শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৃহস্পতিবারের মধ্যে ইবতেদায়ী শিক্ষকদের দাবি পূরণ না হলে তাদের সঙ্গে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। শিক্ষকদের উপর পুলিশের হামলার নিন্দা জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পুলিশকে পাঠাইছে আপনাদেরকে নির্যাতন করার জন্য একটা শান্তিপূর্ণ অবস্থানে কেন? বিপ্লব পরবর্তী বাংলাদেশে পুলিশের তো এই ভূমিকা থাকার কথা ছিল না। পুলিশ সংস্কারের একটা কমিশন হয়েছে, সেই কমিশন রিপোর্ট দেওয়া দিয়েছে, সেটা বাস্তবায়নের পথ কতদূর? দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণ করা গেলেও ঠেকানো যাচ্ছে না ডিজিটাল জালিয়াতি ও প্রক্সি। চাকরি পাইয়ে দিতে 1 থেকে 3 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির সিপাহী ও ওয়্যারলেস অপারেটর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে 18 জন। মাসুদুর রহমানের রিপোর্ট। কারো শার্টের ভেতর থেকে, কারো হাতের নিচে, কারো পায়ের নিচের অংশে প্যান্টের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ডিভাইস বের করা হচ্ছে। এসব অত্যাধুনিক স্পাই ডিভাইস ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির চেষ্টা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির 17 গ্রেডের সিপাহী ও 18 গ্রেডের ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগ দিতে এসে 5 জন ডিভাইস সহ আটক হয়। এটা দেখে মাস্টার কার্ড মনে হলেও এটি আসলে একটি মোবাইল ডিভাইস। এটাতে সিম লাগানো আছে। এই নাম্বারে যে কোনো মোবাইল দিয়ে ফোন করলে এটাতে ফোন আসে। ছোট্ট এই ডিভাইসটি কানের ভেতর লাগিয়ে ব্লুটুথের মতোই সব কিছু শোনা যায়। কি সুন্দর একটি ডিভাইস, অথচ এটি ব্যবহার হচ্ছে জালিয়াতির কাজে। ডিএনসি বলছে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি হতে পারে, এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পরীক্ষা কেন্দ্রের বাইরে, ভেতরে ও পরীক্ষার রুমে 3 স্তরের চেকিংয়ে ধরা পড়ে চক্রটি। আটক করা হয় 18 জনকে, যাদের মধ্যে 13 জন এসেছিল প্রক্সি দিতে। তাদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। এই ধরনের স্পাই ডিভাইস সাধারণত দেশে সাধারণ মানুষের কাছে থাকে না, কিন্তু আমাদের সজাগ টিম তাদের ডিটেক্ট করে এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত আমাদের যে ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় ছিলেন, তিনি সংশ্লিষ্ট আইনে বিধি মোতাবেক 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আইনানুগ প্রসেস সম্পন্ন করেন। ডিএনসি জানিয়েছে সংঘবদ্ধ চক্র 17 ও 18 গ্রেডের চাকরিতে 50,000 থেকে 3 লাখ টাকা চুক্তিতে ডিভাইসের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করে। যাচাই বাছাই করেছি, কেউ কেউ ছিল তারা হ্যাবিচুয়াল অফেন্ডার, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে প্রক্সি পরীক্ষা দিয়ে যাচ্ছিল। জব্দ করা ডিভাইসগুলোর নম্বর থেকে চক্রের মূল হোতা সহ বাকিদের আটকের চেষ্টা করছে ডিএনসি। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং ন্যায্যতার একটি প্রমাণ উপস্থাপন করেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব ফাঁকি, প্রতারণা ও চুরি ঠেকাতে 16 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম। ওই দিন থেকে ভ্যাট ফাঁকি দিয়ে আনা মোবাইল ফোন সর্বোচ্চ 1 মাস নেটওয়ার্কে সচল থাকবে। এর মধ্যে নিবন্ধন না করলে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হবে সংযোগ। তবে বর্তমানে গ্রাহকের হাতে সচল থাকা অবৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হবে। বাংলাদেশ ব্যাংকের 2024 সালের তথ্য বলছে দেশের ডিজিটাল জালিয়াতির 73% ঘটনাই ঘটেছে অনিবন্ধিত হ্যান্ডসেট বা ডিভাইস থেকে। লাগেজ ব্যাগেজে আসা এসব হ্যান্ডসেটের কারণে বছরে 2,500 কোটি টাকার রাজস্বও হারাচ্ছে সরকার। এই অবস্থায় মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব ফাঁকি ঠেকাতে তৃতীয়বারের মতো হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম চালুর ঘোষণা দিল সরকার। NEIR সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন, যা আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে 2025 সালে উদ্বোধন হবে।
বিটিআরসি বলছে বর্তমানে নেটওয়ার্কে সচল সব অবৈধ হ্যান্ডসেট 16 ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। এরপর নতুন হ্যান্ডসেট প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল করে বৈধতা যাচাই করা হবে। হ্যান্ডসেট বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে। আর অবৈধ হ্যান্ডসেট সম্পর্কে গ্রাহককে খুদে বার্তায় জানিয়ে 1 মাসের জন্য নেটওয়ার্কে সচল রাখা হবে। ওই সময়ের মধ্যে নিবন্ধন না করলে হ্যান্ডসেটটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিদেশ থেকে আনা ফোনের জন্য বিশেষ নিবন্ধন লাগবে। বিটিআরসি হেল্প ডেস্ক ম্যাসিভ কাজ করবে এটার ব্যাপারে। সেই সাথে এমএনওর কাস্টমার কেয়ারকে আমরা ইতিমধ্যে অনুরোধ করেছি যেন তারা এই সেবাটা প্রদানের জন্য ম্যাসিভ প্রিপারেশন নেন। বুধবার আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানান 1 নভেম্বর থেকে কার্যকর হচ্ছে এক এনআইডির বিপরীতে 10টির বেশি সিম না রাখার নতুন নিয়ম। অপারেটরদেরকে আমরা বলেছি 1 নভেম্বর থেকে তারা অতিরিক্ত সিম ফোর্সফুলি তারা ডিঅ্যাক্টিভেট করবে। বর্তমানে বছরে প্রায় 4 কোটি পিস হ্যান্ডসেটের চাহিদা রয়েছে, যা পূরণের সক্ষমতা রয়েছে 18টি প্রতিষ্ঠানের। আরও কিভাবে বাড়াতে পারি। শুভ্র খান, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে লাইসেন্স সরবরাহ না করায় দিন দিন বেড়েই চলেছে গ্রাহক ভোগান্তি। লাইসেন্স না পাওয়ায় ভিসা বাতিলের সংখ্যায় দিন গুনছেন অনেক কর্মী। এদিকে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স MSPর সঙ্গে চুক্তি শেষ হবার পর নতুন প্রতিষ্ঠান খুঁজছে বিআরটিএ। শরীফ রুবেলের তোলা ছবিতে সাইফুল রুদ্রর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। 2 দফায় টেন্ডারের পর 2020 সালের জুলাইয়ে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স সরবরাহের দায়িত্ব পায় মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স MSP। 120 কোটি টাকার চুক্তিতে 2025 সালের জুনের মধ্যে 40 লাখ কার্ড সরবরাহের কথা ছিল প্রতিষ্ঠানটির। বিআরটিএ সূত্র বলছে, নানা কারণ দেখিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স চুক্তির বাইরে আরও 2 বছর বাড়তি সময় চাইলে রাজি হয়নি বিআরটিএ কর্তৃপক্ষ। গেল 5 বছরে 33 লাখ আবেদন জমা পড়লেও লাইসেন্স পেয়েছেন 26 লাখ গ্রাহক। অর্থাৎ চুক্তির মেয়াদ শেষে এখনও আটকে আছে 7 লাখ লাইসেন্স। এই কপি পেয়েছি, ওটা দিয়ে আপাতত চলা যায়, কিন্তু আপনার বিদেশ যাওয়ার জন্য স্মার্ট কার্ড প্রয়োজন, ওইটা আমি এখনো পাচ্ছি না। স্মার্ট কার্ড না হলে ভিসা হবে না আমার। মেডিকেল এই বিএমইটি এগুলোর মেয়াদ আছে 3 মাস, অলরেডি আমার 1.5 মাস হয়ে গেছে। সড়কে ট্রাফিক পুলিশের জেরা ও আইনি জটিলতা এড়াতে সাময়িক সময়ের জন্য লাইসেন্সের প্রিন্ট কপি সঙ্গে রাখার পরামর্শ বিআরটিএর। MSPPL তারা মাদ্রাজ থেকে কন্ট্রোল করতো, তারা কিন্তু সার্ভার ডাউন করে দিয়েছিল। আমরা সোর্স কোডগুলো রিকভার করেছি এবং আমরা কিন্তু একটা স্টেজে চলে গেছি। অন্যদিকে বিদেশগামী অতি জরুরি বা বিশেষ চাহিদা বিবেচনায় প্রমাণ যাচাই সাপেক্ষে অনেককেই স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান জানান, ব্যাকআপ হিসেবে 15 লাখ কার্ড হাতে রেখেছে বিআরটিএ। আশা করছি যে আমরা নিজেরাই সক্ষম হব যে কার্ডগুলো প্রিন্ট করতে। আমাদের কিছু কার্ড কিন্তু রয়েছে, ইমার্জেন্সি যারা বিদেশে যাবে তারা আবেদন করলে আমরা তাদেরকে কিন্তু ওই স্মার্ট কার্ডগুলো দিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের পরিবর্তে স্ট্যান্ডার্ড পলিভিনাইল ক্লোরাইড কার্ড চালুর সিদ্ধান্ত নেয়। ভুক্তভোগীরা বলছেন, বৈধ স্মার্ট কার্ড ছাড়া সরকারি, বেসরকারি ও বিদেশগামীদের কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কারিগরি ত্রুটির কারণে আবারও রাজধানীর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত বন্ধ মেট্রো রেল চলাচল। পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার রাত 9টার পর এ অংশে বন্ধ করা হয় যাত্রী সেবা। মেট্রো পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ফার্মগেটের যে স্থানে বিয়ারিং প্যাড খসে পড়ে দুর্ঘটনা ঘটেছিল সেখানে রাত 9টা 10 একটা ঝাঁকুনি হয়, যার কারণে ঊর্ধ্বতনদের অবগত করে ঝুঁকি বিবেচনায় আপাতত শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মেট্রো রেল। তবে পূর্বের সময়সূচি অনুসারে উত্তরা থেকে আগারগাঁও এবং কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। ওড়ার সময় বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা। সিলেটে লন্ডনগামী উড়োজাহাজের একটি ইঞ্জিন কাভারে ফাটল ধরায় 262 যাত্রীকে নিয়ে আটকে পড়ে বিমানবন্দরে। অবশেষে 5.5 ঘন্টা পর নতুন ফ্লাইটে যাত্রা করে লন্ডনের উদ্দেশ্যে। বুধবার বিকেল 4টা, টানা 5.5 ঘন্টার অপেক্ষার পর 262 যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানের নতুন ফ্লাইট।
এর আগে সকাল 10:35 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু BG202 ফ্লাইটের বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি যাত্রী বোর্ডিং এর সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের এক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে 262 যাত্রী নিয়ে আটকে পড়ে ফ্লাইটটি। ক্ষতিগ্রস্ত বিমানটি সংস্কার কাজ শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে 4:26 সার্ভিসেবল আছে এবং সার্ভিসেবল ডিক্লারেশন হওয়াতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে 4:26। বিকল্প ফ্লাইটে ঢাকা থেকে আরেকটি বিমান নেওয়া হলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশে সারের কোনো সংকট নেই এবং অন্তর্বর্তী সরকারের সময়ে দামও বাড়ানো হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সার বিতরণ সংক্রান্ত নীতিমালা পাশ হলে রাজনৈতিক পরিচয়ে কেউ ডিলারশিপ পাবে না। এদিকে পেঁয়াজের উৎপাদন বেশি হওয়ায় এবার আমদানি করতে হবে না বলেও জানান তিনি। সারের কোনো সংকট নাই এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না, সারের কোনো দামও বাড়বে না। নীতিমালাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়ে গেছে, আমাদের ন্যাশনাল লেভেলেরও মিটিং হয়ে গেছে, মোটামুটি প্রায় ফাইনাল হয়ে গেছে। এখন আমরা একটা ডেট দিয়ে এটা করে দেব। কৃষি জমিগুলি যেন নষ্ট না হয় এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। এই জন্য কৃষি জমির সুরক্ষা আইন আমরা করতে যাচ্ছি। এবার আমনের উৎপাদনও খুবই ভালো, আলু বেশি উৎপাদন হয়, কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না। আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো। কৃষি খাতে ক্রমাগত রাসায়নিক সারের ব্যবহার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে করে ফসলি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের কৃষি খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাজধানীর সিডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় মাটির গুণাগুণ রক্ষায় জৈব সার উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে নীতি সহায়তা এবং ভর্তুকি দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কৃষক গুণগত মানসম্পন্ন জৈব সার উৎপাদন করেও কর্পোরেট কোম্পানিগুলোর মানহীন কম দামি সারের সঙ্গে বাজার প্রতিযোগিতা করতে পারছে না। ফলে জৈব সার উৎপাদনে আগ্রহ হারাচ্ছে প্রান্তিক কৃষক। দেশে গত 6 দশকে রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে প্রায় 75 গুণ। একই সঙ্গে পাল্লা দিয়ে কমেছে মাটির উর্বরতা। আর্থিক খাতের দুরবস্থায় আবারও রক্ষাকারীর ভূমিকায় আমানতকারীরা। সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে বাজার ভিত্তিক করা, ডলার কিনে সমপরিমাণ টাকা ব্যাংকগুলোতে সরবরাহ, রফতানি আয় ও রেমিটেন্সে নিরবিচ্ছিন্ন প্রবাহ ধরে রাখা সহ নানা উদ্যোগে টানা 17 মাস পর 2 অঙ্কের ঘরে ফিরেছে ব্যাংক খাতে আমানতের হার। তবে ঢালাও নয়, আমানতকারীরা আস্থা রাখছেন সুশাসন চর্চাকারী ব্যাংকগুলোর ওপর। সেলিয়া সুলতানার রিপোর্ট। নদীর এক কূল ভাঙলে আরেক কূল গড়ে, প্রচলিত এই কথাটির সাথে আর্থিক খাতের মিল পাওয়া যায়, কারণ অর্থের বহুমুখী বিনিয়োগে ঝুঁকছেন মানুষ। ব্যাংক খাতে আস্থা ফেরাতে গত জুন জুলাই মাসেও ট্রেজারি বন্ড বিলের সুদের হার ছিল 11 থেকে 12%। অক্টোবর নাগাদ তা কমে আসে 10-এর ঘরে। এমন অবস্থায় সঞ্চয়পত্র ও বন্ডের সাথে লাভের পার্থক্য কমে আসায় আমানতকারীরা আগ্রহী হয়ে ওঠেন ব্যাংকে বিনিয়োগে। ফলে 17 মাস পর আগস্টে 2 অঙ্কে ফিরে 10.02% পৌঁছে আমানতের হার। এদিকে বাংলাদেশ ব্যাংকের অডিটে ব্যাংকগুলোর মূল চিত্র এখন উন্মুক্ত। গ্রাহকরা এখন সবল ব্যাংকমুখী। ফলে স্বাভাবিক সময় থেকে এসব ব্যাংকের তারল্য এখন উদ্বৃত্ত। রেমিটেন্স পাঠানোতেও ভরসা হয়ে উঠছে এসব ব্যাংক। ডলারের বাজার স্থিতিশীল রেখে রপ্তানি ও রেমিটেন্সের প্রবাহ ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা ও সমপরিমাণ টাকা বাজারে সরবরাহ আরও বেশি আস্থা ফেরাতে সহায়তা করেছে। আর এই সব সিদ্ধান্তের প্রভাব পড়েছে শেয়ার বাজারের সূচকেও। ইন্টারেস্ট রেট যদি কমে, ইট ইজ এ গুড নিউজ ফর দ্য স্টক মার্কেট। এবং ইন্টারেস্ট রেট কমছে বিকজ ইনফ্লেশন কিছুটা কমছে। সো ইনফ্লেশন যদি কমে এবং ইন্টারেস্ট রেট যদি কমে, তাহলে স্টক মার্কেটের দিকে টাকা ফ্লো বাড়বে এবং পসিবলি দ্যাট ইজ হ্যাপেনিং। যে সমস্ত ব্যাংকে মনে করছে যে তারা আস্থাহীনতায় ভুগছে, এ সমস্ত ব্যাংকে টাকা রাখলে আমরা ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়ব, তারা সেখান থেকে টাকাটা উঠিয়ে তুলনামূলকভাবে যে সচ্ছল ব্যাংক আছে সে সমস্ত ব্যাংকে কিন্তু তারা আমানত যেটা আছে সেটাকে কিন্তু গচ্ছিত রাখছে।
তো সেই গড় নিয়মে আসলে পরিসংখ্যানটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংক মালিকদের আগে আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ ব্যাংক। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো, এই বাণীটাই আসলে পৌঁছে দেওয়া জনগণের মাঝে, সেটাই মার্জারের মূল উদ্দেশ্য। এবং এইটারই উদাহরণ আমরা দেখতে পেলাম যে আমানতের 10% ইনক্রিজ হওয়াটা, তার মানে মানুষ ব্যাংকিং সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেয়নি। সবশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে আমানতের প্রবৃদ্ধি ছিল 10.43%, যা 2025 সালের জুলাইয়ে নেমে আসে 8.5%। আমানতকারীদের এমন মনস্তত্ত্ব ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। তালেবানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে এ কথা জানান তিনি। বলেন, আফগানিস্তানের তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে পাকিস্তানের সামরিক শক্তির সামান্য অংশই যথেষ্ট। চলতি মাসে কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের বিমান হামলার জবাবে তালেবান সরকার সীমান্ত জুড়ে পাকিস্তানি সামরিক পোস্টে পাল্টা আঘাত হানে। এরপর স্বল্প সময়ের যুদ্ধবিরতি হলেও নতুন করে সংঘর্ষে প্রাণ হারান পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধারা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে অচল হয়ে পড়ে সীমান্ত। এরপর তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় 3 দিনব্যাপী ইস্তাম্বুল আলোচনা, যদিও শেষ হয়েছে কোনো ফলাফল ছাড়াই। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সীমান্তে সহিংসতা বন্ধ করা এবং পাকিস্তানি তালেবানের হামলা ঠেকানো। কিন্তু ইসলামাবাদের অভিযোগ, আফগান প্রতিনিধি দল আলোচনা থেকে বারবার সরে গিয়ে মূল ইস্যুকে এড়িয়ে গেছে। আলোচনা ভেস্তে যাওয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক্সে কড়া হুঁশিয়ারি দেন। বলেন, তালেবান সরকারকে নিশ্চিহ্ন করতে পাকিস্তানের পূর্ণ শক্তির এক কণাও লাগবে না। তিনি বলেন, যদি পরিস্থিতি তেমন হয় তবে তোরাবোরার মতো পতনের দৃশ্য আবারও দেখা যাবে। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আফগান পক্ষ ইচ্ছে করেই বিভ্রান্তি তৈরি করেছে, যে কারণে আলোচনা থেকে কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। এছাড়া আলোচনার ব্যর্থতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নাগরিকদের সুরক্ষা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনে সীমিত সামরিক অভিযানে যেতে প্রস্তুত তারা। নাদিম মারজান, সময় সংবাদ। ক্যারিবীয় অঞ্চলের শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল হাইতিতেই মারা গেছেন 25 জন। হারিকেনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে কিউবার উপকূলীয় এলাকা। অনেক এলাকা এখনও তলিয়ে আছে পানির নিচে। জামাইকায় মেলিসার আঘাতের পর এখনও সচল হয়নি বেশিরভাগ জায়গার বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। 3 দেশের তাণ্ডবের পর হারিকেনটি বাহামা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ঘূর্ণিঝড় মোন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2 জনে। কিউবা উপকূলের শক্তিশালী হারিকেন মেলিসার আঘাতের পর উঠে আসছে এর ভয়াবহ তাণ্ডবের চিত্র। ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতির ঝড়ে বিপর্যস্ত জনপদ। সাগর কিছুটা শান্ত আর বাতাস কমে যাওয়ায় বাসিন্দারা ফিরছেন নিজ নিজ এলাকায়। গ্রানমা, সান্তিয়াগো দে কিউবা, গুয়ান্তানামো, হোলগুইন ও লাস তুনাস প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও অনেক এলাকা তলিয়ে আছে পানিতে। মেলিসার প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে হাইতির দক্ষিণ উপকূলে। নদীর পানি উপচে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু ঘরবাড়ি ধসে গেছে। স্থানীয় মেয়র জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা আছেন। এর আগে মঙ্গলবার জ্যামাইকায় আঘাত হানে মেলিসা। এখনও দেশটির বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। দক্ষিণ উপকূলের অ্যালিগেটর পন্ড এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সাগর তীরের ঘরবাড়ি ও মাছ ধরার নৌকা উড়ে গেছে ঝড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত একর কৃষিজমি। অন্যদিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পর ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসছে। বেড়েছে মৃতের সংখ্যাও। অন্তত 1.5 লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানিয়েছেন, বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র পুনরায় সচল করা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বাজেটে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে পর্তুগালের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিন নতুন জাতীয়তা আইনেরও অনুমোদন দিয়েছেন দেশটির পার্লামেন্ট। আইনটি কার্যকর হলে পর্তুগালের নাগরিকত্ব পেতে পর্তুগিজ ভাষাভাষী ও ইউরোপীয় দেশের অভিবাসীদের পর্তুগালে বৈধভাবে বসবাস করতে হবে 7 বছর ও অন্যান্য দেশের অভিবাসীদের 10 বছর। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
মঙ্গলবার পর্তুগালের পার্লামেন্ট অধিবেশনে চোখ ছিল সবার। নানা ইস্যুতে উত্তপ্ত ছিল দেশটির পার্লামেন্ট। একই দিনে 2026 সালের বাজেটের পাশাপাশি প্রতীক্ষিত জাতীয়তা আইনেরও অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। বাজেটে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদে বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় নামে লিসবনের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা স্লোগানে পার্লামেন্টের দিকে যান তারা। স্থানীয় সময় দুপুরের দিকে চলা বাজেট অধিবেশনের আগেই পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। প্রচণ্ড বৃষ্টির মধ্যেই নানা স্লোগান ও ব্যানারে টিউশন ফি বাড়ানোর প্রতিবাদ জানান তারা। সেই সঙ্গে উচ্চশিক্ষা বিনামূল্যে করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। বাজেটে শুধু স্থানীয় নয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরও গুনতে হবে বাড়তি অর্থ। একই দিনে নতুন জাতীয়তা আইনেরও অনুমোদন দিয়েছে পর্তুগালের পার্লামেন্ট। প্রেসিডেন্ট আইনটি স্বাক্ষর করলে পর্তুগালের নাগরিকত্ব পেতে পর্তুগিজ ভাষাভাষী ও ইউরোপীয় দেশের অভিবাসীদের পর্তুগালে বৈধভাবে বসবাস করতে হবে 7 বছর ও অন্যান্য দেশের অভিবাসীদের জন্য 10 বছর। এছাড়া কোনো অপরাধে 4 বছরের বেশি সাজা হলে নাগরিকত্ব হারাবেন অভিবাসীরা। লাগবে ভাষাগত দক্ষতা, সংস্কৃতি, ইতিহাস ও নাগরিক হিসেবে দায়িত্ব কর্তব্যের জ্ঞান। 230টি আসনের মধ্যে পিএইচডি, সেগা, সিডিএস, ইনিশিয়েটিভ লিবারেলের 157 জন ডানপন্থী এমপির ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইনটির অনুমোদন দেয় পার্লামেন্ট। বিপক্ষে ভোট দিয়েছে সোশ্যালিস্ট পার্টি, লিভরে, লেফট ব্লক, প্যান ও পিসিপি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আবাসন খাতে বাংলাদেশিদের সঠিকভাবে বিনিয়োগে ব্রোকারেজ হাউস গঠন করেছে প্রবাসী আবাসন ব্যবসায়ীরা। আমিরাতের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে মাসব্যাপী আবাসন মেলারও আয়োজন করেছে তারা। এর ফলে প্রবাসীরা রেমিটেন্স প্রবাহের পাশাপাশি নানা সুযোগ সুবিধার দিক নির্দেশনাও পাবে বলে মনে করেন অনেকে। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। বিশ্বের বিত্তশালীদের কাছে দুবাই হচ্ছে অন্যতম নিরাপদ আবাসস্থল। তাই নিরাপদ বিনিয়োগ, আবাস, নিরাপত্তা ও উন্নত জীবনযাপনের লক্ষ্যে দুবাই হচ্ছে অনেকের পছন্দের জায়গা। এই প্রতিযোগিতায় বাংলাদেশি বিত্তশালীদের দৌড়ও কম নয়। তবে যারা বাংলাদেশ থেকে দুবাইয়ে সরাসরি এসে প্রপার্টি কেনার জন্য বিনিয়োগ করেছেন, তাদের বেশিরভাগ ব্রোকারেজ হাউস হচ্ছে ভারত এবং পাকিস্তানের। এই কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের সক্ষমতা ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশি ব্রোকারেজ হাউস ও দুবাইয়ের খ্যাতনামা বেশ কয়েকটি রিয়েল এস্টেট কোম্পানি নিয়ে আবাসন মেলার আয়োজন করা হয়েছে। আমি চাচ্ছি কি আমার বাংলাদেশি কোম্পানির মধ্যে কিছু ওনাদেরকে প্রফিটেবল বিজনেস মানে যদি ইনভেস্ট করে প্রফিটেবল হবে, সেজন্য আমি চাচ্ছি যত বেশি বিনিয়োগ এখানে হবে তত বেশি একটা সম্ভাবনা থাকবে যে বেশি ওপেন হওয়া। বাংলাদেশ সরকার যদি এই দেশের সরকারের সাথে একটা সম্পর্ক ভালো লাগে, আমরা যারা এখানে বসবাস করি, আমাদের জন্য, আমরা যারা ব্যবসা করি, আমাদের জন্য কিন্তু ভালো হবে এবং বাংলাদেশের রেমিটেন্স আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে আগত আবাসন ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের আবাসন শিল্পে বিনিয়োগ করে অনেক প্রবাসী প্রতারণার শিকার হয়েছেন। সেই প্রতারণা থেকে মুক্তি পেতে এখন থেকে বাংলাদেশি ব্রোকারেজ হাউজের মাধ্যমে দুবাই বসে বাংলাদেশের জমি এবং ফ্ল্যাটের মালিকানা বুঝে নিতে পারবেন প্রবাসীরা। এতে দেশে রেমিটেন্স প্রবাহের পাশাপাশি বিদেশে নানা সুযোগ সুবিধার সঠিক দিক নির্দেশনা পাবেন বাংলাদেশিরা। প্রবাসী যারা আছে তাদের জন্য আমরা চাচ্ছি তারা যেন দেশে বিনিয়োগ করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের টাকা বাইরে আসে, আমরা মনে করি না, বাইরের টাকা বাইরে যারা ইনকাম করছেন তাদেরকে একটা সুনির্দিষ্ট এবং একটা সঠিক জায়গায় যেন আমরা দিতে পারি, যেন তারা প্রতারিত না হয়। রিয়েল এস্টেটের ভালো বিজনেস, এখন যে রিয়েল এস্টেট বিজনেস করতে পারছে তারা অনেক ডেভেলপার হচ্ছে, অনেক বেনিফিটেড বিজনেস, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আমরা করতে পারছি না। এই সুবিধাটা সবচেয়ে বেশি বেনিফিট নিচ্ছে ইন্ডিয়া। ব্যবসায়ীরা জানান, দুবাইয়ে আবাসন খাতে 2 মিলিয়ন দিরহাম বিনিয়োগ করলে 10 বছরের গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে দেওয়া হচ্ছে নানা সুযোগ সুবিধাও। 2023-24 সালে বহু বাংলাদেশি দুবাইয়ের আবাসন শিল্পে বিনিয়োগ করলেও বর্তমানে ভিজিট ভিসা বন্ধ থাকায় বিনিয়োগ কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে যাদের রেসিডেন্স ভিসা রয়েছে তাদের অনেকে বিনিয়োগ অব্যাহত রেখেছেন। সেই সঙ্গে বাংলাদেশের নানা অস্থিরতার কারণে দুবাই আবাসন খাতে প্রবাসী বিনিয়োগে বেড়েছে বলে জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভাগ্যের সন্ধানে মালদ্বীপে গিয়েও মৃত্যু এড়াতে পারছেন না অনেক বাংলাদেশি প্রবাসী।
সম্প্রতি 3 দিনে আকস্মিক বা স্ট্রোকে মারা গেছেন 6 জন। দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী 2 জনের মরদেহ দেশে পাঠানো হলেও 4 জনের মরদেহ এখনও হিমাগারে। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের তথ্য বলছে মাত্র 3 দিনের ব্যবধানে আকস্মিক মৃত্যু বা স্ট্রোকে প্রাণ হারিয়েছেন 6 প্রবাসী বাংলাদেশি। ভাগ্যোন্বেষণের স্বপ্নে পাড়ি জমিয়েছিলেন বিদেশে, কিন্তু সেই স্বপ্নের সমাপ্তি ঘটেছে প্রবাস জীবনের নির্মম বাস্তবতায়। এ অবস্থায় হিমাগারের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশের হাইকমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি মৃত 6 প্রবাসী সজীব আহমেদ, আলম, রাসেল, মোহাম্মদ ইমরান হোসেন ও রহমান মিয়ার মরদেহ দেখে দেশে পাঠানোর বিষয়ে আলোচনা করেন হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে। হাইকমিশনের হিসেব বলছে গত অর্থ বছরে মালদ্বীপে মারা গেছেন মোট 41 জন প্রবাসী বাংলাদেশি, যাদের মধ্যে 28 জন বৈধ এবং 13 জন অনিবন্ধিত কর্মী ছিলেন। চলতি বছরই এখন পর্যন্ত 35 জনের জীবনাবসান ঘটেছে। বেশিরভাগই হৃদরোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। প্রবাসীদের দাবি, কম আয় ও মানসিক চাপ থেকেই বাড়ছে এমন মৃত্যুর হার। 3-4 দিনের ব্যবধানে আমরা আমাদের 6 জন প্রবাসী ভাইদেরকে হারাইছি। এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাইতেছি আমাদের হাই কমিশনারের মাধ্যমে তাদের দেহগুলি যেন বাংলাদেশে গিয়ে পৌঁছে। যারা মারা গেছে তারাও নতুন বিভিন্ন জায়গায় কাজ করত। হাইকমিশনের তথ্য অনুযায়ী মৃত 6 জনের মধ্যে 2 জনের মরদেহ এর মধ্যেই দেশে পাঠানো হয়েছে। বাকি 4 জনের মরদেহ হিমাগারে রাখা আছে। দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইকমিশনের কর্মকর্তারা। এই বছরই দেখা যাচ্ছে আমাদের 26 জন প্রবাসী বাংলাদেশি মালদ্বীপে মৃত্যুবরণ করেছেন। প্রবাসী ভাইরা যারা এখানে আছেন অন্তত বছরে একবার হলেও চেষ্টা করবেন ডাক্তারের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করার জন্য বা দেখানোর জন্য, তাহলে আমরা এখান থেকে বেঁচে যেতে পারবো। জীবন বদলানোর আশায় বিদেশে পাড়ি জমানো এমন অসংখ্য প্রবাসীর অকাল প্রয়াণ দেখিয়ে দিচ্ছে প্রবাস জীবনের কঠিন বাস্তবতা। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রেফারি হয়ে গোল দিয়েছে ঐক্যমত্য কমিশন। জনগণ ও দলগুলোর সঙ্গে প্রতারণার অভিযোগ বিএনপির। নির্বাচনের পথে ব্যত্যয় হলে দায় নিতে হবে ডক্টর ইউনূসকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ জানাতে পারে ইসি। 15 নভেম্বরের মধ্যে প্রস্তুতি নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। 2 দিন পর থেকে নির্বাচনকালীন পদায়ন। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় রাজপথে ইবতেদায়ী শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। পুলিশের লাঠিচার্জে আহত অনেকে। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন সময়ের।